বদলের সরকারের কাজ শুরু। রবিবার ছুটির দিনে একদিকে যেমন জয়ী বিধায়ক এবং মন্ত্রীরা পুজো অর্চনা আর সৌজন্য বিনিময়ে ব্যস্ত, তেমন আবার অন্যদিকে সরকারি কাজের তৎপরতাও কিন্তু তুঙ্গে। নয়া সরকারের একদিকে যেমন বাংলাকে অতল থেকে টেনে তোলার দিকে নজর দিচ্ছে, তেমন আবার নজরে রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে ঘটে যাওয়া পাহাড় প্রমাণ দুর্নীতিটাও। পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা দুর্নীতির কালা চিঠ্ঠা কি এবার তবে সামনে আসতে চলেছে? তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আনতে কি উদ্যোগ নিতে পারে শুভেন্দু অধিকারীর সরকার? স্বাভাবিকভাবেই বাংলার নয়া সরকার শুধু তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যেই আনবে না, তার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নিতে চলেছে। আর সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এবার কাদের হাতে পড়বে করা? কারা যাবেন শ্রীঘরে? জানেন কি তালিকায় কার কার নাম রয়েছে? আশঙ্কা এখন যেন ঘিরে ধরেছে ওই তৃণমূল নেতৃত্বকে। আর সেই কারণেই পরাজিত তৃণমূলের ভরসা এখন একটাই, তা হলো ওই বিজেপি বিরোধী INDI জোট। হারের পরেই জোটকে একেবারে খড়কুটোর মতন আঁকড়ে ধরার চেষ্টা করা লক্ষ্য করা গেছে ওই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দিক থেকে। সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেবে জোট শরিকরা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে ঘোঁট পাকাবে জোট? পরিস্থিতি বুঝে এখন মুখ খুলছেন তৃণমূলের নেতা থেকে প্রাক্তন মন্ত্রীরা। তৃণমূল জুড়ে শুরু হয়ে গেছে দঙ্গল। এসব কি হারের পর আত্মসমালোচনা, নাকি দল বদলের ইঙ্গিত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। শনিবার শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর থেকেই বদলের সরকার কিন্তু কাজ শুরু করে দিয়েছে। শনিবারই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে মুখ্য সচিব দুষ্মন নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন অর্থ সচিব প্রভাত মিশ্র, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে এবং বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নবনির্বাচিত বিধায়ক তাপস রায় এবং শঙ্কর ঘোষও। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে সামলানো নিয়ে আলোচনা হয়েছে। আর এরপরেই সিএমও থেকে সিনিয়র সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি সহ 16 জন WBCS অফিসারকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাক্তন মন্ত্রীদের PS থাকা আরও 46 জনকে পাঠানো হয়েছে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে। সব মিলিয়ে মোট 62 জন WBCS আধিকারিককে রদবদল করা হয়েছে। শুধু তাই নয়, 2014 ব্যাচে IAS শান্তনু মুখোপাধ্যায়কে সিএমও থেকে সরিয়ে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠানো হয়েছে। তাছাড়া এতদিন সিএমওতে থাকা প্রতাপ নায়ককে বিজনবাড়ির দার্জিলিং পালপাড়া ডেভেলপমেন্ট ব্লকের BDO অফিসে নয়া দায়িত্বে দেওয়া হয়েছে। শপথ নেওয়ার পরেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠক হবে সোমবার বিকেলে নবান্ন সভাঘরে। থাকবেন পুলিশের সমস্ত শীর্ষ কর্তারা। অবসরপ্রাপ্ত IAS এবং এবার বিধানসভা ভোটের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। রাজ্যের SIR এর পর্বে নির্বাচন কমিশন বিশেষ রোল অবজারভারের দায়িত্ব দিয়েছিল এই সুব্রত গুপ্তকে। পরে আবার এই সুব্রত গুপ্তকে কমিশন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করে। হিংসামুক্ত ভোট করানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে 2017 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার শান্তনু বালা এতদিন দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বে ছিলেন। তাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাক্তন এবং বর্তমান দুই IASকে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর সচিবালয় শক্তিশালী করার পথেই হাঁটল নতুন সরকার। ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা হবে তার অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সেদিকেই এগোচ্ছেন তিনি। সোমবারই এই বিষয়ে পুলিশ কর্তাদের বিস্তারিত নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের DG, কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের বিভিন্ন কমিশনারেট এবং জোনের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে যোগ দেবেন STF এবং CIDর কর্মকর্তারাও।
একদিকে যেমন রাজ্যের আইন শৃঙ্খলাকে কঠোর এবং কড়া করার দিকে নজর দিচ্ছে এই নয়া সরকার, অন্যদিকে তেমন আবার নজর দেওয়া হচ্ছে বিগত তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া একাধিক দুর্নীতির দিকে। সেক্ষেত্রে তৃণমূলের দুর্নীতির পাহাড় খননের স্বার্থে গঠিত হতে পারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বিগত 15 বছরে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হতে পারে। এই কমিটি মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং কয়লা পাচারের মতন বড় মামলাগুলো খতিয়ে দেখতে পারে। বদলের সরকার তৃণমূলের জামানার কয়েকটি বিশেষ ক্ষেত্রকে ওই দুর্নীতির একেবারে ল্যাবরেটরি হিসেবে চিহ্নিত করে সেখানে সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তুতি নিতে পারে, যার মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি। এসএসসি এবং টেটে কয়েক হাজার যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে যে নিয়োগ হয়েছে তার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করার দিকে এগোতে পারে শুভেন্দু অধিকারীর সরকার। আর এখানেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে নয়া সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই 2016 সালের তৃতীয় এসএলএসটি এবং গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ওয়েমার্কশিটও কিন্তু প্রকাশ করা হবে। আপনাদের এখানে নিশ্চয়ই মনে আছে, ওই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছিল প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর থেকেই চাকরি প্রার্থী এবং বিভিন্ন সংগঠনের তরফে ওই ওয়েমার্কশিট প্রকাশের দাবি উঠছিল। অভিযোগ ছিল বহু ক্ষেত্রে ওয়েমার্কশিট নষ্ট করে দেওয়া হয়েছে বা তাতে কারচুপির আশঙ্কা রয়েছে। গত 2024 সালে কলকাতা হাইকোর্ট প্রায় 22 লক্ষ ওয়েমার্কশিট প্রকাশের নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই কমিশনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ভাবুন একবার, 26,000 যুবক যুবতীর ভবিষ্যৎ নিয়ে কেমন ছিনিমিনি খেলেছিল মা মাটি মানুষের সরকার। তবে কি ওয়েমার্কশিটগুলো নষ্ট হয়ে যাবার মিথ্যে কথা বলা হয়েছিল তাদের তরফ থেকে? হয়তো এই ওয়েমার্কশিটগুলো প্রকাশ হলে আদালতের রায় ভিন্ন হতে পারত। এতগুলো পরিবারকে অসম্মানিত হতে হতো না। এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। গত বছর মানে 2025 সালে আদালতের নির্দেশে প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। পুনরায় লিখিত পরীক্ষাও নেওয়া হয়েছিল, মনে আছে? তবে সেই পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ওই 2016 সালের বহু প্রার্থী নতুন পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। এবার 2016 সালের ওয়েমার প্রকাশের পর সেই 2025 সালের দ্বিতীয় পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। 2016 সালের ওয়েমার্কশিটে যদি দেখা যায় কোনো প্রার্থী যোগ্য ছিল, কিন্তু আবার 2025 সালের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি, তবে তার কি হবে? ইতিমধ্যেই কিন্তু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে পুনর্বহালের দাবি উঠতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতির পাশাপাশি আবার সরকারি প্রকল্পের টাকা, যেমন লক্ষ্মী ভাণ্ডার বা আবাস যোজনা, এই সমস্ত ক্ষেত্রে কোথায় কিভাবে কত খরচ হয়েছে তা দেখতে ফরেনসিক অডিট করানো হতে পারে। নির্বাচনের আগে অমিত শাহ যে চার্জশিট প্রকাশ করেছিলেন, সেখানে 15 বছরের দুর্নীতির যে খতিয়ান দেওয়া হয়েছিল সেগুলোকে ভিত্তি করেই আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। বিশেষ করে ভাইপো ট্যাক্স বা তোলাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানানো হয়েছে। ফলে বলা যেতেই পারে আগামী দিনগুলো কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের জন্য খুব একটা ভালো হবে না। প্রশ্ন হচ্ছে, তবে কি এবার তৃণমূলের একাধিক ব্যক্তির হাতে হাতকড়া পড়তে চলেছে? তালিকায় কার কার নাম রয়েছে? পরিস্থিতি আঁচ করেই কি জোটের পালে হাওয়া দেওয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব? আদৌ কি জোটে জায়গা হবে তৃণমূলের? অন্যদিকে আবার তৃণমূলের অন্দরে যে গৃহদাহ শুরু হয়েছে, তাতে কি দলের আত্মসমালোচনা করা হচ্ছে নাকি বাঁচার জন্য দল বদলের প্রচেষ্টা?
বিজেপি ক্ষমতায় আসার কারণে এবার তৃণমূলের আরও দুর্নীতি প্রকাশ্যে আসবে, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যের অধিকাংশ মানুষ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা গ্রেপ্তার হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মূলত জিরো টলারেন্স নীতির কথা বলছে, যার আঁচ তৃণমূলের প্রথম সারির নেতাদের গায়ে লাগার সম্ভাবনাটা কিন্তু প্রবল। নিয়োগ দুর্নীতি তো আছেই, তার পাশাপাশি কয়লা পাচার, গরু পাচারের মতন ঘটনাও রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নতুন সরকার আসার পর কেন্দ্রীয় সংস্থাগুলো যেমন সিবিআই বা ইডির সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় বাড়লে ওই অভিষেকের ওপর আইনি ফাঁস আরও শক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তালিকায় রয়েছে একগুচ্ছ প্রাক্তন মন্ত্রী এবং জেলা স্তরে তৃণমূলের দাপুটে নেতাদের নাম। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক যেমন রয়েছেন, তেমন আবার বীরভূম, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকজন দাপুটে জেলা সভাপতি এবং প্রাক্তন বিধায়ক রয়েছেন, যাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ এবং বালি পাচারের অভিযোগ রয়েছে। আবার পুরনিয়োগ দুর্নীতি এবং টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে স্ক্যানারে রয়েছে বেশ কিছু পুরসভা। ফলে বেশ কয়েকজন বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার হবার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখন দেখার এই তদন্ত প্রক্রিয়া রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতাকে ফিরিয়ে আনে নাকি পুরো বিষয়টাই ওই রাজনৈতিক প্রতিহিংসার স্তরেই আটকে পড়ে। কারণ দীর্ঘ 34 বছরে বাম রাজত্বের পর 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এমনটাই কিন্তু মনে করেছিল রাজ্যের মানুষ। কিন্তু বাম আমলের একাধিক বিতর্কিত ঘটনা, যেমন সিঙ্গুর কাণ্ড, নন্দীগ্রাম কাণ্ড হোক কিংবা জুলাই আন্দোলন, একাধিক ক্ষেত্রে তদন্তের জন্য বেশ কিছু কমিশন গঠন করেছিল ঠিকই, কিন্তু বাস্তব চিত্রটি হলো এই সমস্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোনো বড় মাপের রাজনৈতিক নেতা বা আধিকারিকের চূড়ান্ত কোনো শাস্তি বা জেল হওয়ার কোনো নজির কার্যত নেই। কিন্তু এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, সে কারণে মানুষের প্রত্যাশা কিন্তু একটু বেশি। আর এই গোটা বিষয়টা যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অনুমান করতে পারছে তা বোঝা যাচ্ছে তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ দেখি। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি বিরোধী INDIA জোটকে একেবারে জড়িয়ে ধরতে চাইছে। পরাজয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন তার সঙ্গে ইন্ডি জোটের একাধিক নেতা নেত্রীর কথা হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই নাকি তার সঙ্গে কথা বলেছেন এবং সবাই নাকি বাংলায় আসবেন বলেছেন। কিন্তু এখনো পর্যন্ত অখিলেশ যাদব ছাড়া আর কেউ আসেননি। অন্যদিকে আবার এই বাংলায় এবার এককভাবে লড়াই করে 2টো আসনে জয়লাভ করেছে কংগ্রেস। পাশাপাশি এই বাংলাতে এখন তৃণমূলের দলীয় অফিস দখল নেওয়ার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। গত বুধবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কংগ্রেস কর্মীরা পার্টি অফিসে ঢুকে তৃণমূলের ঝান্ডা সরিয়ে গঙ্গা জল দিয়ে অফিস খুলে বন্দে মাতরম স্লোগান দেন, যদিও পরে আবার পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনা রাজ্য রাজনীতির পক্ষে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখুন, 2026-এর রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক যে ফলাফল এবং ওই INDI জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কিন্তু ইতিমধ্যেই জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিরোধী জোটে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রাখলেও এবার বাংলায় ধাক্কা খাওয়ার পর তিনি এখন হয়তো ওই আগের মতন ডিকটেটর বা প্রধান চালিকা শক্তির ভূমিকাতে থাকতে পারবেন না, বরং তাকে কিছুটা নমনীয় হয়ে জোটের অন্যান্য শক্তিশালী দলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। বাংলায় হেরে যাওয়ার কারণে জোটের মুখ হয়ে ওঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা কিন্তু এখন আর নেই। সেক্ষেত্রে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গের মতন নেতাদের প্রভাব সেখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে জাতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা যে একেবারেই শেষ হয়ে গেছে এমনটাও কিন্তু নয়। এক্ষেত্রে জোটে তিনি কতটা জায়গা পাবেন তা কিন্তু আবার অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। আগামী 2029-এর লোকসভা নির্বাচনে যদি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের হাত ধরে ঘুরে দাঁড়াতে হয়,
তবে কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হতে পারে। আগে যেমন তিনি কংগ্রেসকে জায়গা ছাড়তে একেবারেই নারাজ ছিলেন, এখন অস্তিত্ব রক্ষার তাগিদে তাকেই নমনীয় হতে পারে বলেই মনে করা হচ্ছে। সে কারণে হয়তো অধীর চৌধুরী পরিষ্কার জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশায় আচ্ছন্ন হয়ে গেছেন, আগামী দিনে কংগ্রেসের কাছে হাত জোর করে দাঁড়াতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল এক ধরনের আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তায় ভরা। জোটে থাকলেও তিনি কিছু সমস্যা বা জটিলতা তৈরি করতেও পারেন। তার মধ্যে প্রথমত হলো ওই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক রাজনীতিতে নিজের জমি ফিরে পেতে তিনি জোটে থেকেও স্থানীয় স্তরে কংগ্রেস বা বামেদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। আবার জোটের কোনো সিদ্ধান্ত যদি তার রাজ্যের স্বার্থের বা তার দলের ভাবমূর্তির পরিপন্থী হয়, তবে কিন্তু তিনি যে কোনো মুহূর্তে বিদ্রোহী হয়ে উঠতে পারেন। এক্ষেত্রে আবার একটি তৃতীয় ফ্রন্টের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওই INDI জোটে খুব বেশি কোণঠাসা বোধ করলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অরবিন্দ কেজরিওয়াল বা অখিলেশ যাদবের মতন আঞ্চলিক নেতাদের নিয়ে একটা জোটের ভেতরেই জোট তৈরি করার চেষ্টা করতে পারেন। আর এমনটা হলে গোটা বিরোধী জোটটাই যে একেবারে ঘোঁট পাকিয়ে যেতে পারে তা বলাই যায়। তবে শেষ পর্যন্ত কি হয় তা হয়তো সময় বলবে, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের অন্দরেই কিন্তু রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই একের পর এক তৃণমূল নেতা, মুখপাত্র থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। আগের একটি এপিসোডে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলেওছিলাম। কিন্তু এবার আর বিজেপির কোনো নেতা নয়, একেবারে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম সামাজিক মাধ্যমে মহাভারতের প্রসঙ্গ টেনে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করেছেন। নিজের পোস্টে প্রিয়দর্শিনী ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের কথা উল্লেখ করে লিখেছেন, চোখে ঠুলি বেঁধে থেকো না, কান দিয়ে দেখো না। ওয়াকিবহাল মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে অভিষেকের প্রতি অতিরিক্ত দুর্বলতাকে কটাক্ষ করেছেন ওই ফিরহাদ কন্যা। অন্যদিকে একাধিক মুখপাত্র আবার প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, এসব কি পরাজয়ের পর দলের আত্মসমালোচনার কারণে বলা হচ্ছে, নাকি বাঁচার লক্ষ্যে দল বদলের ইঙ্গিত? তৃণমূল কংগ্রেস দলটি ভেঙে গিয়ে তবে কি হু হু করে জল এবার গেরুয়া শিবিরের দিকে আসবে? ঘাসফুল উপড়ে ফেলে সবাই কি তবে এবার পদ্মের চাষ করা শুরু করবে? আর এমনটা হলে বিজেপিও কি তৃণমূলের নেতা নেত্রীদের নিজেদের দলে স্বাগত জানাবে? বলবো, তবে আজকে নয়। এই প্রশ্নগুলো তোলা থাকলো অন্য এপিসোডের জন্য। আজ এ পর্যন্তই। নমস্কার।